আন্দোলন প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থকে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে এইখানে সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেছে, সংগ্রামে যুক্ত হয়েছে এবং এই দেশের রাষ্ট্র সংবিধান সহ পুরো আর্থসামাজিক ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তরে লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। গণসংহতি আন্দোলনের দল হিসেবে যাত্রা 2015 সালে শুরু হয়েছে এবং এই দীর্ঘ পথে 2002 সালের প্রতিষ্ঠা এবং 2015 সালে রাজনৈতিক দল হিসেবে যাত্রা এবং আজকে 2026 সাল পর্যন্ত আমরা এই গণসংহতি আন্দোলন হিসেবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। বাংলাদেশের রাষ্ট্র সংবিধান, দেশের আইন ব্যবস্থা, দেশের আর্থসামাজিক ব্যবস্থা সমস্ত কিছুর একটা গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্য নিয়ে এবং সেই কারণে আমরা নিজেদের শক্তি সংহত করার চেষ্টা করেছি, জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি এবং অপরাপর যখনই যে রাজনৈতিক বাস্তবতায় যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে যে অপরাপর শক্তিগুলোর সাথেও গণতান্ত্রিক প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া যায়, আমরা তখনই সেই ঐক্যের জায়গাতে গিয়েছি। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ঐক্য গড়ে তুলেছি। সর্বশেষ গণতন্ত্র মঞ্চ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকার জায়গা, উদ্যোগী ভূমিকার জায়গা আপনারা অবহিত আছেন এবং কেবল গণতন্ত্র মঞ্চে আমরা সীমাবদ্ধ থাকি। আপনারা জানেন যে আমরা বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছি এবং বিএনপি সহ আমরা সহ প্রায় 39টি রাজনৈতিক দল বাংলাদেশের এই যে ফ্যাসিবাদের পতন এবং শাসন ব্যবস্থার বদল একটা গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা বৃহত্তর জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছি। এইটা থেকে আমাদের রাজনৈতিক যে অবস্থানটা সেটা স্পষ্টভাবেই আশা করি সামনে আসে যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করি এবং সেই লক্ষ্যে আমরা আমাদের নিজেদের দলকে যেমন সংহত করার চেষ্টা করেছি জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে, তেমনি জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য যখনই আমরা দেখেছি যে অপরাপর রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যকে সামনে আনছেন, তখন আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি এবং সেইটা যখনই আমরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচি এটা অন্যান্য দলের মধ্যেও সামনে এসছে, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং সেই ঐক্যের ধারাবাহিকতা এখনও বজায় রেখেছি। আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যেই 31 দফা সামনে এসেছিল। 31 দফা তৈরির প্রেক্ষাপটে যেমন আমাদের দলের দিক থেকে আমাদের 14 দফা কর্মসূচি ছিল। আমরা যখন গণতন্ত্র মঞ্চ গঠন করি, ঘটনাচক্রে গণতন্ত্র মঞ্চ একটা 14 দফা কর্মসূচি সামনে নিয়ে আসে এবং আপনারা জানেন এরপরে বিএনপির পক্ষ থেকে 27 দফা কর্মসূচি দেওয়া হয়েছিল রাষ্ট্র ব্যবস্থা মেরামতের লক্ষ্য এবং এই পরে আমরা আমাদের মঞ্চের 14 দফা, বিএনপি 27 দফা এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দফাকে একসাথে করে আমরা 31 দফা সেই কর্মসূচিকে সামনে এসেছিল এবং সেই 31 দফার ভিত্তিতেই বলা চলে বিএনপির সাথে সাথে আমরা বাকি আরও 38টি দল আমরা একসাথে যুগপথে আন্দোলনের ধারাবাহিকতা এসেছি এবং সেখান থেকে লক্ষ্যটা ছিল যে সরকারের পতন, শাসন ব্যবস্থার বদল এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করা। তো আমরা সেই ধারাবাহিকতাতেই শাসন ব্যবস্থা সরকারের পতন ঘটেছে। আমরা তারপরে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা চেষ্টা করেছি যে কীভাবে অন্তর্বর্তীকালীন সময়ে এই যে গণতন্ত্রের প্রশ্নটা মানে শাসন ক্ষমতার কিংবা কাঠামোর যে একটা গণতান্ত্রিক রূপান্তর, জবাবদিহি, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এই প্রশ্নের সাংবিধানিক সংস্কার কী হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে এবং সেটার পরে এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটা বিতর্ক আছে। সেই বিতর্ক সত্ত্বেও নির্বাচন এবং নির্বাচনের পরে কিভাবে এই পথটা এই লক্ষ্যগুলো অর্জন করা যায়, এটা বাস্তবায়ন হবে, সেই প্রসঙ্গ নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখার প্রশ্ন আছে। সেই ধারাবাহিকতাতেই আমরা নির্বাচন করেছি যুগপৎ ধারায়, সেই ধারাবাহিকতাতে আমরা সরকারে যোগ দিয়েছি এবং এখনও পর্যন্ত আমরা চেষ্টা করছি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি সেটাকে সফল করার, সেটার লক্ষ্যটা পূরণ করা। সেখানেই গণসংহতি আন্দোলনের ভূমিকার প্রশ্নটা একটা জায়গাতে এসছে যে গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো
তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় আমরা সরকারে যোগ দিয়েছি, এই যে দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি কারণ আমাদের নিজস্ব সাংগঠনিক কিছু প্রস্তুতির বিষয় ছিল। এবং আমাদের দলের আগামী 8 মে বিশেষ সাংগঠনিক সম্মেলন হবে, যেখানে আমাদের নতুন আবার কমিটি পুনর্গঠিত হবে এবং তবে সেই সময় পর্যন্ত বিদ্যমান কমিটিতে আমাদের দলের অন্যতম সিনিয়র সদস্য, আমাদের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য এবং দীর্ঘদিনের এই দেশের কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতৃত্বদানকারী ব্যক্তি জনাব দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি আমাদের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন।